বন্ধুরা নমস্কার। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের যৌথ তাণ্ডবে বা তুফানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বের চেয়ার টলমল অবস্থায়। যে কোনো সময় দিল্লির বিজেপি নেতৃত্ব অর্থাৎ সর্বভারতীয় বিজেপি যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা বলতে পারেন, এবং তার জন্য উত্তরপ্রদেশে একের পর এক মন্ত্রী বিধায়ক নেতাদের মুখ দিয়ে সংগঠনের তুলনায় সরকার ছোট, সরকারের তুলনায় সংগঠন বড়, ব্যক্তি বড় না দল বড় ইত্যাদি ইত্যাদি কথা বলিয়ে বলিয়ে একটা পরিবেশ সৃষ্টি করা শুরু হয়ে গেছে। এবং জনসমক্ষে এটা বারবার বোঝানোর চেষ্টা চলছে যে বিজেপির ভেতর থেকেই যে যোগী আদিত্যনাথের যে উচ্চতা তাকে নিয়ে যে ব্যাপকভাবে আপনার প্রচার করা হয়েছিল, বিশাল বড় নেতা হিসেবে তুলে ধরা হয়েছিল, এটা ঠিক না, এর ফলে দলের ক্ষতি হয়েছে এবং সরকারের ওপরে দলের নির্ভরশীলতা দলের জন্য ক্ষতিকারক হয়েছে, যার ফলে দল চরম খারাপ রেজাল্ট করেছে এবারে। যেখানে দল 80টার মধ্যে 80টা লোকসভা সিট পাওয়ার স্বপ্ন দেখেছিল এবং রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের যে জুটি উত্তরপ্রদেশে, সেই জুটি যখন প্রচার করছিল তখন সেটাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, বলছিল দো লড়কো কা জোরি হ্যায়, চুনাव के बाद ये বিদেশ চলা जाएगा, ये রাজনীতি খতম হয়ে যায়গা ইনকা, এরকম কথাবার্তা বলছিল। তারপর আরও নানান ধরনের ব্যক্তিগত আক্রমণ করছিল। সেই সমস্ত করার সময় তারা ধরে নিয়েছিল উত্তরপ্রদেশে তারা ম্যাসিভ জনসমর্থন পাবে এবং 80টা না হলেও তার কাছাকাছি সিট পাবে। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল বিজেপি 62 থেকে নেমে 33-এ নেমে গেছে এবং এনডিএর সমস্ত পার্টনারদেরকে নিয়ে বিজেপি এনডিএ 37টা আসন পেয়েছে, যেখানে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি একাই 37টা পেয়েছে। কংগ্রেস 6টা মেলালে সেটা 43-এ গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এই ধরনের যে অসাধারণ রেজাল্ট যে এবারে বিরোধী ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে করবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি বিজেপির নেতারা এবং কেন্দ্রের যে যারা আন্তর্জাতিক বা মহাজাগতিক যারা নেতারা রয়েছেন তারা কেউ কল্পনাতেও আনতে পারেননি। কিন্তু বাস্তবে যখন সেটা হয়ে গেছে তখন তাদের ভয় হলো যে যেহেতু লোকসভা নির্বাচন, এটা তো সর্বভারতীয় নির্বাচন, এই নির্বাচন তো পরিচালনা করে সর্বভারতীয় লিডারশিপ এবং এতে দেশের প্রধানমন্ত্রী থাকেন প্রধান চেহারা, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে প্রধান চেহারা থাকেন না। মানুষ মুখ্যমন্ত্রীর মুখ দেখে সেখানে ভোট দেয় না, ভোট দেয় প্রধানমন্ত্রীর চেহারা দেখে। তো সেই অবস্থাতে উত্তরপ্রদেশ থেকে না এই কথা উঠে আসে যে এটা দেশের প্রধানমন্ত্রীর ব্যর্থতা, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমে যাওয়া বা বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে আপনার উত্তরপ্রদেশের মানুষের অস্বীকার করা, এই কথা না উঠে আসে এবং এর দায় না অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ওপরে আসে, গুজরাট লবির ওপরে আসে। তাই সেটা আটকানোর জন্য তারা কি করেছে, তারা শুরু থেকেই রেজাল্ট আউটের পর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন নেতাদের দিয়ে তারা ক্রমাগত উত্তরপ্রদেশে সব কিছু ঠিকঠাকভাবে চলছে না, সেখানে প্রশাসন মানুষের জন্য ঠিকভাবে কাজ করছে না, দলের নেতাদের দলের কার্যকর্তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, ফলে নানান স্তরে অসন্তোষ জমে গেছে, দলের কার্যকর্তারা অপমানিত হয়ে ঘরে বসে গেছে, তারা কাজ করেননি ঠিকভাবে। এইরকমভাবে চললে পরে দল আগামী দিনে খুব বাজে রেজাল্ট হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে দল সেখানে আর জিততে পারবে না। এই সমস্ত কথা উত্তরপ্রদেশের কোনো বিধায়ক কখনো বলছে, কোনো রাজ্য স্তরের কোনো নেতা কখনো বলছে, কখনো কোনো এমপি বলছে, কখনো কোনো ধর্মীয় নেতার মুখ দিয়ে বলানো হচ্ছে, কখনো কোনো মন্ত্রীকে দিয়ে বলানো হচ্ছে, উপমুখ্যমন্ত্রী বলছেন, বিভিন্ন নেতাদের মুখ দিয়ে ঘুরিয়ে ফিরে এই কথাগুলো বারবার বলানো হচ্ছে। এবার একটাবার ভাবেন, যারা জানেন বিজেপিকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল হিসেবে, যারা জানেন সেমি ক্যাডার বেসড পার্টি হিসেবে, যে দলের মধ্যে কোনো নেতা প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে মুখ খুলতে পারেন না, সেই দলের মধ্যে কোনো বিধায়ক, মন্ত্রী, কোনো বড় নেতা কিভাবে এতদিন ধরে আপনার পাবলিকের সামনে এসে কোনো মিটিংয়ে বা সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার মিডিয়ার সামনে প্রেস কনফারেন্সে জনসমক্ষে এইভাবে কথা বলছেন, যার ইঙ্গিত কোনো না কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে করা হচ্ছে।
তাহলে তাদের পেছনে কেউ না কেউ রয়েছে, কোনো না কোনো বড় শক্তি রয়েছে, যে শক্তি তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে এবং অভয় বানিয়ে দিচ্ছে যে তোমরা এই কথাগুলো বললে তোমাদের কোনো প্রবলেম হবে না। অন্যথায় তো এতদিনে তাদের দলবিরোধী কার্যকলাপের দায়ে অভিযুক্ত করার কথা ছিল, তাদের শোকজ করার কথা ছিল এবং তাদের অনেকের বিরুদ্ধে হয়তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এই কাজগুলো করা হচ্ছে না। তার মানে দিল্লি সিদ্ধান্ত নিয়েছে যে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে সরানো হবে, তাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হবে এবং রাজ্যের সংগঠন যাতে তাকে সহযোগিতা না করে এবং সরকারের মধ্যে যাতে তিনি আর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারেন সেটা নিশ্চিত করার জন্য এই রকমভাবে একটা পরিবেশ ক্রিয়েট করা হবে। এবং এই যে পরিবেশটা ক্রিয়েট করা হচ্ছে, এই পরিবেশ ক্রিয়েট করার সময় আপনারা খেয়াল করে দেখবেন যে মিডিয়াগুলো দিল্লির বিজেপি, সর্বভারতীয় বিজেপির জয় কীর্তন করছে এখনও, তারা কিন্তু উত্তরপ্রদেশের আদিত্যনাথের কিন্তু বিরুদ্ধাচরণ করছে কোনো না কোনোভাবে, তার ত্রুটি বিচ্যুতি ইত্যাদিগুলো তুলে ধরছে। অর্থাৎ একই সঙ্গে তারা বিজেপির একটা অংশের প্রচণ্ড জয়গান করছে, আর একটা অংশের প্রচণ্ড বিরোধিতা করছে ঘুরিয়ে ফিরিয়ে। তো এতে বোঝা যাচ্ছে যে এটা একটা সুপরিকল্পিত একটা প্রয়াস চলছে এবং এই প্রয়াসের মূল টার্গেট হলো আদিত্যনাথকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো। এবং এইটা যদি আগামীকে কিছুদিনের মধ্যে যদি নাও হয়, অন্ততপক্ষে আগামী 6-7 মাসের মধ্যে যদি হয়ে যায়, তাহলে হয়তো দেশের মানুষ অবাক হবে না। কারণ এমনিতে সামনে উত্তরপ্রদেশে 10টি আপনার বিধানসভা উপনির্বাচন রয়েছে যেগুলো খালি হয়েছে। এর মধ্যে সম্ভবত 5টি বিজেপির নেতাদের যারা আপনার সাংসদ হয়েছে তাদের জন্য খালি হয়েছে, আর বাকি সমাজবাদী পার্টির জন্য খালি হয়েছে। এখন এই যে 10টিতে বারবার বলা হচ্ছে যে 10টিতে বিজেপির রেজাল্ট বাজে হবে, এবং 10টিতে যদি বিজেপির রেজাল্ট বাজে হয় তাহলে তার পেছনে ম্যাক্সিমাম ধারণা হলো মানুষের যে তার পেছনে বিজেপিরই উত্তরপ্রদেশের একটি অংশ যারা আদিত্যনাথের বিরোধী গোষ্ঠী এবং কেশব প্রসাদ মৌর্যর নেতৃত্বাধীন অনেকে রয়েছেন যারা আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে আর চাইছেন না, তারা চেষ্টা করতে পারেন, তাদের ধারণা করা হচ্ছে যে তারাই হারাবেন দলের প্রার্থীদেরকে, যাতে এটা প্রমাণ করতে পারেন যে উত্তরপ্রদেশে সরকার জনপ্রিয়তা হারিয়েছে, মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা হারিয়েছেন, এই কারণে মানুষ একের পর এক নির্বাচনে পার্টির বিরুদ্ধে ভোট দিচ্ছে। এবারে লোকসভা নির্বাচনেও এইরকম কাজটা হয়েছে বলে অনেকে মনে করেছেন যে এটা পরিকল্পিতভাবে আদিত্যনাথকে ছোট করার জন্য, ব্যর্থ প্রমাণিত করার জন্য এটা করা হয়েছে। এটা দলের নেতারাই করিয়েছেন, যার ফলে দল হেরে ভূত হয়েছে এবং অকল্পনীয় বাজে রেজাল্ট হয়েছে। এই বাজে রেজাল্টের পরে দলের মধ্যে যত ঝামেলাগুলো ছিল, এতদিন ধরে জমেছিল, এতদিন ধরে ঘরের ভেতরে আবদ্ধ ছিল, পাবলিকের সামনে আসতো না, এবার সবগুলো বিশেষ কোনো গোষ্ঠীর প্রশ্রয়ে আশ্রয়ে আপনার এগুলো সব বেরিয়ে আসছে। এবং এগুলো সমস্ত কিছুর মূল টার্গেট হলো যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ তাকে নিয়েই বিজেপির মধ্যে একটা বিরাট অংশ স্বপ্ন দেখে আসছিল যে নরেন্দ্র মোদীর পরে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। তো তার সেই প্রধানমন্ত্রিত্বের স্বপ্নটাকে যাতে ভেঙে চুরমার করে দেওয়া যায়, তিনি যাতে বিজেপির মধ্যে আর নরেন্দ্র মোদীর পরেই যাতে তার নামটা নেওয়া না হয়, অন্য কারোর নাম যাতে সেখানে থাকে, সেখানে নরেন্দ্র মোদীর পরে 2 নম্বর হিসাবে যাতে অন্য কারোর নাম আসে, আদিত্যনাথের নাম যাতে না আসে, সেটা নিশ্চিত করার জন্য একটা পরিকল্পিতভাবে এই সমস্ত কিছু করা হচ্ছে বলে মানুষ মনে করছে, মিডিয়াও মনে করছে, বিশেষজ্ঞরা মনে করছে, সবাই মনে করছে। কিন্তু খুব বেশি ওপেনলি বলার সাহস কেউ করছে না, কারণ এখনও পর্যন্ত তো ক্ষমতায় দিল্লির লবিটাই রয়েছে। কিন্তু দিল্লির লবি কতক্ষণ এভাবে বা কতটুকুই বা আদিত্যনাথকে ঠেকাতে পারবেন সেটা দেখার বিষয়। কারণ আদিত্যনাথ সেই ব্যক্তি যিনি কিন্তু শুধু ফোর্স করেন না, ছোবলও মারেন প্রয়োজনে। কারণ এর আগে আপনাদের মনে আছে উত্তরপ্রদেশে ফুলপুর এবং গোরক্ষপুর এই 2টো লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল 2019 সালে সম্ভবত, এবং সেই উপনির্বাচনে আদিত্যনাথকে প্রার্থী দিয়েছিল দিল্লির পছন্দের প্রার্থী। আদিত্যনাথের সঙ্গে আলোচনা না করে এবং তার পছন্দের লোকদেরকে প্রার্থী করা হয়নি। আদিত্যনাথ নাকি, এটা অভিযোগ যে আদিত্যনাথ নাকি তার সমস্ত কার্যকর্তাদেরকে বলে দিয়েছিলেন সে বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য কোনো কাজ করতে হবে না। তারা ঘরে বসেছিলেন এবং দিল্লি থেকে ফিট করা ক্যান্ডিডেটরা উভয়েই উপনির্বাচনে হেরে গেছিলেন। লোকসভা নির্বাচনের কিছুদিন পরে উপনির্বাচনে হেরে গেছিলেন তারা।
তো এইভাবে তিনি শুধু ফোর্স করেন না, তিনি ছোবলও মারেন। এই কারণে দিল্লি এটা জানে খুব ভালো করে। তার কারণে আদিত্যনাথকে সরানোর ব্যাপারে প্রত্যেক দিন সংবাদ হচ্ছে, প্রত্যেক দিন আলোচনা হচ্ছে, প্রত্যেক দিন নানান রকমভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। দিল্লি যদি শক্তিশালী থাকতো তাহলে সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো, কিন্তু দিল্লি তো এখন আর শক্তিশালী নেই। দিল্লি তো এখন নিজের অস্তিত্ব নিয়ে সবসময় চিন্তিত। দিল্লি বিজেপি মানে সর্বভারতীয় বিজেপি সরকারের অস্তিত্ব নিয়ে, কেন্দ্র কতক্ষণ কেন্দ্রে সরকারে তারা টিকে থাকতে পারবে সেটা নিয়ে তারা চিন্তিত, যার কারণে চাইলেও আদিত্যনাথকে সরাতে পারছেন না। এক্ষেত্রে কতক্ষণ এরকমটা হয়, এভাবেই থাকে, সাসপেন্স থাকে, সেটা দেখার বিষয়। আপনাদের এই ব্যাপারে কিছু মনে হলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।